কল্পনা করুন এমন একটা সাম্রাজ্য যার মহত্ব, ক্ষমতা আর জ্ঞানের কাছে পুরো পৃথিবী মাথা নত করেছে। ভিনি ভিদি ভিচি, আমি আসলাম, দেখলাম, জয় করলাম, এর মতো বিখ্যাত উক্তি উঠে এসেছে এই সাম্রাজ্যেরই মহানায়ক জুলিয়াস সিজারের থেকে। 1500 বছর ধরে পৃথিবী শাসন করা সেই রোমানরা আজ কোথায়? যাদের হাতে লেগেছিল যীশুখ্রিস্টের রক্ত, যারা নব্য খ্রিস্টানদের বাঘের মুখে ফেলে দিত জীবন্ত, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ক্লিওপেট্রার আত্মহত্যার কারণ ছিল যে সাম্রাজ্য, তা কেনই বা ছিল এতটা মহান? দি গ্রেট রোমান এম্পায়ার। কিভাবে জন্মেছিল এই রোমান সাম্রাজ্য? সব প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে। সময়ের পর্দা সরিয়ে চলুন ফিরে যায় এক বিস্ময়কর সাম্রাজ্যের জন্মের মুহূর্তে, যে সাম্রাজ্য একদিন তারই গর্বের ভারে ভেঙে পড়বে। আজ থেকে 2000 বছর আগে পৃথিবী ছিল রোমের শাসনাধীন, কিন্তু রোম নিজেই নিজেকে শাসন করতে পারছিল না। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী, যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের জন্মের এখনও 100 বছর বাকি। রোম তখনও প্রজাতন্ত্র, কোনো সম্রাট নেই। রোমের প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর কনসুল ও সেনেটের নেতৃত্বে শাসন ব্যবস্থা চালু হয়। কনসুল বলা হতো উচ্চপদস্থ কর্মকর্তাদের, যারা সেনাবাহিনী পরিচালনা করত। সেনেট ছিল রোমের শাসনাধীন শীর্ষ শাসনকারী প্রতিষ্ঠান, এখনকার সংসদের মতো, যেখানে অভিজাত শ্রেণীর সদস্যরা রাজনীতি পরিচালনা করতেন। সেনেটের সদস্যদের বলা হতো সেনেটর, এখনকার মন্ত্রী বা ক্যাবিনেটদের মতোই। এই শাসন ব্যবস্থায় দুটি প্রধান শ্রেণী ছিল, পেট্রিশিয়ানস বা অভিজাত শ্রেণী এবং প্লেবিয়ানস বা সাধারণ জনগণ। পেট্রিশিয়ানসরা রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করত, কিন্তু প্লেবিয়ানসরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে বারবার আন্দোলন সংগ্রাম করত। যতই রোমান রিপাবলিকের সীমানা বৃদ্ধি পাচ্ছিল, ততই ক্ষমতার জন্য বিভক্তি শুরু হয়। সাথে ষড়যন্ত্র আর ক্ষমতার লড়াইয়ে শৃঙ্খলা ছিল কেবলই কল্পনা। এই বিশৃঙ্খলার মাঝে ধীরে ধীরে উঠে এলেন দুজন পুরুষ, যাদের সাহসী নেতৃত্বে পরবর্তী আরও প্রায় 500 বছর পৃথিবী দেখবে এক নতুন রোমকে। রোমান প্রজাতন্ত্রের বদলে দেখবে রোমান একনায়কতন্ত্র। একজন জুলিয়াস সিজার, অন্যজন অগাস্টাস। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শুরুতে রোমে এক মহাকাব্যিক নেতার জন্ম হয়, জুলিয়াস সিজার। একদিকে তার অসাধারণ সামরিক কৌশল, অন্যদিকে রাজনৈতিক মঞ্চে তার অসীম ক্ষমতা। 60 খ্রিস্টপূর্বে তিনি প্রথম ত্রিমুখী জোট বা ফোর্সড ট্রায়ামভিরেট গঠন করেন পম্পেই ও ক্রেসাসের সঙ্গে, এবং একসঙ্গে রোম শাসন শুরু করেন। পম্পেই ছিলেন একজন রোমান সেনাপতি ও ক্রেসাস ছিলেন সম্ভ্রান্ত ধনী ব্যক্তি। 53 খ্রিস্টপূর্বে শত্রু বাহিনীর সাথে যুদ্ধে ক্রেসাসের মৃত্যুতে জোট ভেঙে যায় এবং সিজার ও পম্পেই, এই দুই জীবিত মহাশক্তির মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। ক্রেসাসের মৃত্যুর সময় সিজার গল বা ফ্রান্সে যুদ্ধ করছিল। দীর্ঘ 8 বছর ধরে যুদ্ধ করে বিজয়ের পর সিজার যখন তার সেনাবাহিনী নিয়ে রোমে ফিরতে উদ্যত হন, সেনেট তাকে হুমকি হিসেবে দেখে। 49 খ্রিস্টপূর্বে রোমে তীব্র রাজনৈতিক সংকটের মধ্যে সিজারের জনপ্রিয়তা সেনেটের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। একদিন সিজারই হবে রোমের একমাত্র শাসক, এটা ছিল সেনেটের সবচেয়ে বড় ভয়। ক্রেসাসের মৃত্যুর পর ধূর্ত ও কৌশলী সেনেট তখন পম্পেইকে সিজারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। সিজার, যে একসময় ছিল শুধুমাত্র একজন দক্ষ সেনাপতি, এখন তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। আর তার প্রতিটি বিজয় জনগণের মনে গেঁথে গিয়েছিল এক অমর স্মৃতির মতো। কিন্তু সেনেটের অভিজাত সদস্যরা ও পূর্বের বন্ধু পম্পেইকে সিজারের এই উত্থান ভীষণভাবে আতঙ্কিত করেছিল, কারণ তারা জানত সিজার যদি রোমে ফিরে আসে এবং তার সেনাবাহিনী নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে চায়, তবে একদিন সে রোমের একমাত্র শাসক হয়ে উঠবে। এটি ছিল তাদের জন্য এক অবর্ণনীয় বিপদ, যার সামনে পুরো প্রজাতন্ত্র ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। সেনেট
49 খ্রিস্টপূর্বে ফাঁদ পাতল। সিজারকে সেনাবাহিনী ভেঙে রোমে ফিরতে বলল, না হলে তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হবে। সিজার বুঝতে পারছিলেন যদি সেনাবাহিনী ছেড়ে রোমে প্রবেশ করেন তাকে হত্যা করা হবে, কিন্তু সেনাবাহিনী নিয়ে যদি রোমে ঢোকেন তাহলে গৃহযুদ্ধের সূচনা হবে। তবে সেটা এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তিনি হতে পারেন রোমের একচ্ছত্র শাসক। এক শীতল সন্ধ্যায় রুবিকন নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন তিনি, তার সেনাবাহিনী সহ। এই নদী ছিল রোমের প্রজাতন্ত্রের মূল সীমানা, এবং আইনের দৃষ্টিতে কোনো রোমান সেনাপতি তার এই সেনাবাহিনী নিয়ে নদী পার করলে সেটি রাষ্ট্রদ্রোহী কার্যক্রম হবে। সিজার তার সেনাদের দিকে তাকিয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। এক দীর্ঘ নীরবতা। তারপর সৈন্যদের দিকে ফিরে বললেন, এলিয়া ইস্টা ইস্ট। তাস ফেলে দেয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আর পিছপা হবেন না তিনি। সেনাবাহিনীকে নদী পার হওয়ার নির্দেশ দিলেন। এটি ছিল রোমান প্রজাতন্ত্রের পতনের ঘোষণা। সিজারের বাহিনী যখন রোমে প্রবেশ করল তখন সেনেটের অনেক সদস্য আতঙ্কিত হয়ে রোম ছেড়ে পালালো। রোমের রাস্তায় সিজারের সৈন্যদের পদচারণায় এক নতুন যুগের সূচনা হয়। একের পর এক যুদ্ধে সিজার পম্পেইকে পরাজিত করে এবং শেষ পর্যন্ত পম্পেই আত্মরক্ষা করতে পালিয়ে যায় মিশরে। কিন্তু মিশরের রাজা পম্পেয়ের কাটা মাথা সিজারকে উপহার হিসেবে পাঠিয়ে দেয়। এটি ছিল রোমের প্রজাতন্ত্রের শেষ নিঃশ্বাস আর রোমান সাম্রাজ্যের শুরু। সিজার ধীরে ধীরে সমস্ত ক্ষমতা নিজের হাতে নিলেন। সেনেটকে দুর্বল করে নিজেকে আজীবন একনায়ক ঘোষণা করলেন। কিন্তু ক্ষমতার শীর্ষে থাকাতেই তার জন্য এক ভয়ঙ্কর খেলা অপেক্ষা করছিল। মাত্র 2 বছরের মধ্যে ষড়যন্ত্র শুরু হলো এবং তা শেষ হয় আইডস অফ মার্চে বা 15ই মার্চ, রোমান ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। সিজার জানতেন না যে এই দিনটিই হবে তার শেষ দিন। সেনেটের 60 জন সদস্য গোপনে ষড়যন্ত্র করেছিল। তাদের বিশ্বাস ছিল সিজারকে হত্যা করলে রোমের প্রজাতন্ত্র বাঁচবে। ব্রুটাস সিজারের আত্মীয় ও ভগ্নিপতি, যাকে সন্তানের মতো স্নেহ করতেন তিনি, সে নিজ হাতে ছুরি চালালো। সিজার শেষ সময়ে কষ্টভরা কণ্ঠে বললেন, তুমিও ব্রুটাস, এবং সেখানেই রক্তাক্ত হয়ে পড়ে রইলেন। সিজারের মৃত্যু রোমের পতন নয়, বরং ছিল রোমান সাম্রাজ্যের এক নতুন সূচনা। সিজারের হত্যার পর রোমে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল তা শুধু প্রতিশোধ বা ক্ষমতার লড়াই ছিল না, এটি ছিল প্রজাতন্ত্র বনাম একনায়কতন্ত্রের যুদ্ধ। সেনেটের ব্রুটাস ও কাসিয়াস সিজারকে হত্যা করে প্রজাতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ইতিহাসের মঞ্চে তখন 2 নতুন মুখ উঠে এলো, মার্ক অ্যান্টনি ও অক্টাভিয়ান। মার্ক অ্যান্টনি সিজারের বিশ্বস্ত সহচর ও দক্ষ সেনাপতি, ভেবেছিলেন তিনিই হবেন রোমের পরবর্তী নেতা। কিন্তু রোম থেকে দূরে এক তরুণ খবর পেল যে মানুষটিকে সে বাবার মতো মানত তাকে হত্যা করা হয়েছে। সে ছিল সিজারের দত্তক নেয়া পুত্র অক্টাভিয়ান, মাত্র 19 বছরের, শারীরিকভাবে দুর্বল, সামরিক অভিজ্ঞতা নেই, রাজনীতিতেও একেবারে নতুন। কিন্তু ইতিহাস বদলাতে সামর্থ্য নয়, প্রয়োজন ছিল কৌশল। সিজার হত্যার কিছুদিন আগেই এক ঘোষণা রোমকে স্তব্ধ করে দিয়েছিল, তার উইল। সেখানে স্পষ্ট লেখা ছিল তার উত্তরাধিকারী হবেন অক্টাভিয়ান, সেই দুর্বল অভিজ্ঞতাহীন যুবক যাকে তিনি তার সম্পদ ও রাজনৈতিক ক্ষমতা দিয়ে গিয়েছিলেন। সেনেট ভেবেছিল অক্টাভিয়ান সহজেই পরাজিত হবে বা সরে যাবে, কিন্তু তারা বুঝতে পারেনি সে ছিল এক ধূর্ত কৌশলবিদ। প্রথমে অ্যান্টনি ও অক্টাভিয়ানের মধ্যে ছিল গভীর শত্রুতা। অ্যান্টনি সেনেটের সমর্থন চাইছিলেন নিজেকে সিজারের প্রকৃত উত্তরসূরি প্রমাণের জন্য, আর অক্টাভিয়ান সে সরাসরি জনগণের হৃদয় জয় করল। সিজারের পুত্র এই পরিচয়কে সে অস্ত্র বানালো। সিজারের জনপ্রিয়তা কাজে লাগিয়ে পুরনো সৈন্যদের পাশে নিল, ধনী ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করলো। সে জানত ক্ষমতা কেবল যুদ্ধেই আসে না, সমর্থনই আসল শক্তি। সেনেট প্রথমে অক্টাভিয়ানকে সমর্থন করলো, এটা ভেবে যে তাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। যুদ্ধ যখন ঘনিয়ে আসছিল তখনই দৃশ্যপটে এলেন মার্কাস ল্যাপিডাস, সিজারের আরেক বিশ্বস্ত সেনাধ্যক্ষ। তিনি বুঝলেন যদি অক্টাভিয়ান ও অ্যান্টনি লড়াই চালিয়ে যান সেনেট তাদের দুজনকেই ধ্বংস করে দিবে। তাই তিনি এক চুক্তির প্রস্তাব দিলেন। প্রথমে
সিজারের হত্যাকারীদের ধ্বংস করা হবে, তারপর রোম ভাগ করে শাসন করা হবে। এভাবেই জন্ম নিল সেকেন্ড ট্রায়াম্ভিরেট। অক্টাভিয়ান পেলেন ইতালি, গল বা ফ্রান্স এবং স্পেন। অ্যান্টনি পেলেন গ্রিস, মিশর, এশিয়া মাইনর। লেপিডাস পেলেন আফ্রিকা ও কার্থেজ। এই জোট রোমের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। কিন্তু কতদিন? এই চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল প্রসক্রিপশন লিস্ট, একটি মৃত্যু তালিকা। 3 নেতা ক্ষমতা পাওয়ার পর ঘোষণা করলেন প্রসক্রিপশন, যে কেউ এই তালিকাভুক্ত ব্যক্তিদের হত্যা করবে তাকে পুরস্কৃত করা হবে। তালিকায় প্রায় 300 সেনেটর এবং 2000 অভিজাত রোমান নাগরিকের নাম ছিল। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রীয় কোষাগারে চলে যেত। 42 খ্রিস্টপূর্বে জোট বাহিনী সিজারের হত্যার প্রতিশোধ নিতে ফিলিপ্পিতে ব্রুটাস ও কাসিয়াস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। ব্রুটাস ও কাসিয়াস পরাজিত হয়ে আত্মহত্যা করেন। সেনেট ভেবেছিল এবার শান্তি আসবে, কিন্তু তারা ভুল ছিল। ফিলিপ্পির বিজয়ের পর ট্রায়াম্ভিরেট কার্যত 3 নেতার 3টি পৃথক শক্তি কেন্দ্রে বিভক্ত হয়ে যায়। লেপিডাস ধীরে ধীরে দুর্বল হয়ে যান এবং পরে অক্টাভিয়ান তাকে নির্বাসনে পাঠান। অন্যদিকে যুদ্ধ শেষ করে অ্যান্টনি যখন মিশরে গেলেন, তখন ইতিহাসের সবচেয়ে কৌশলী নারী ক্লিওপেট্রার মোহ তাকে ঘিরে ফেলল। মিশরের রানী ক্লিওপেট্রা পৃথিবীর সবচেয়ে রহস্যময় রানী, যার চোখের দিকে তাকালে রাজারা হারিয়ে যায়, সাম্রাজ্য গড়িয়ে যায়। তার হাসিতে ইতিহাস বদলে যায়, তার কৌশলে পরাজিত হয় বীরেরা। অ্যান্টনি এখন আর সেনাপতি নয়, সে এক প্রেমাসক্ত পুরুষ, যাকে ভালোবাসা নিয়ন্ত্রণ করছে। ক্লিওপেট্রা জানতেন রোমের ভবিষ্যৎ এখন অ্যান্টনির হাতে। তিনি শুধু প্রেমিকা নন, ধীরে ধীরে অ্যান্টনির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে লাগলেন। অন্যদিকে অক্টাভিয়ান ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। তিনি বুঝতে পারছিলেন যত বেশি অ্যান্টনি মিশরের দিকে ঝুঁকছে, তত বেশি রোম তার বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছে। অক্টাভিয়ান জনগণের সামনে এক নাটকীয় প্রচারণা চালালেন। মার্ক অ্যান্টনি এখন আর রোমের নাগরিক নন, তিনি ক্লিওপেট্রার প্রভাবে রোমের মহত্ব ধ্বংস করছেন। এতে সেনেট ও জনগণ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠল। 32 খ্রিস্টপূর্বে সেনেট আনুষ্ঠানিকভাবে অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। 31 খ্রিস্টপূর্বে অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টাভিয়ান তার বাহিনী নিয়ে অ্যান্টনি ও ক্লিওপেট্রার নৌবহর আক্রমণ করল। অ্যাক্টিয়ামের সমুদ্র তীরে রক্তে লাল হয়ে উঠল জলরাশি, তরবারির ঝলকানি, আগুনে দিগন্ত বিভ্রান্ত। অক্টাভিয়ানের বাহিনী বিজয়ী হল। মিশরের নৌবহর একে একে ডুবে গেল। অ্যান্টনি বুঝতে পারল তার সময় ফুরিয়ে এসেছে। ক্লিওপেট্রার দিকে শেষবার তাকিয়ে সে সিদ্ধান্ত নেয় সম্মানজনক পরিণতির। নিজের তলোয়ার বুকে বসিয়ে দিলেন অ্যান্টনি, আর কিছুক্ষণ পর ক্লিওপেট্রাও বিষ পান করলেন। ইতিহাসের সবচেয়ে করুণ প্রেম কাহিনীর অবসান ঘটল এবং এর মাধ্যমেই মিশর আনুষ্ঠানিকভাবে রোমের অংশ হয়ে গেল, আর রোমে একমাত্র শক্তিশালী ব্যক্তি হয়ে উঠলেন অক্টাভিয়ান। সিজারের হত্যাকাণ্ড থেকে দ্বিতীয় ট্রায়াম্ভিরেট। রোমের রাজনীতি তখন ছিল রক্তাক্ত দাবার খেলা, প্রজাতন্ত্র অস্তিত্ব সংকটে, এবং সেই সংকটের চূড়ান্ত পরিণতি ঘটল অক্টাভিয়ানের হাতেই। রোম একক শাসনের পথে এগিয়ে গেল। তবে অক্টাভিয়ান কখনোই নিজেকে একনায়ক বা সম্রাট বলে ঘোষণা করেননি। তিনি রাজনৈতিক নাটক সাজালেন, ফলে সেনেট তাকে ক্ষমতা তুলে দিতে বাধ্য হলো। 27 খ্রিস্টপূর্ব সিজারের দত্তক নেয়া পুত্র অক্টাভিয়ান সেনেটকে ক্ষমতা ফিরিয়ে দিতে চান। ততদিনে রোমান জনগণ ও সেনেট যুদ্ধবিগ্রহে ক্লান্ত। তারা বুঝতে পারল যদি অক্টাভিয়ান চলে যান, তবে কেউ থাকবে না যে সাম্রাজ্যকে একত্রে ধরে রাখতে পারবে। সেনেট তাকে অনুরোধ করল ক্ষমতায় থাকার জন্য। এটি ছিল ইতিহাসের অন্যতম চতুর রাজনৈতিক অভ্যুত্থান, যেখানে যুদ্ধ নয়, রাজনৈতিক কৌশলের মাধ্যমে রোমের প্রজাতন্ত্র এক সাম্রাজ্যে পরিণত হলো। সেনেট অক্টাভিয়ানকে সম্রাট নয়, বরং অগাস্টাস উপাধি দিলেন, যার অর্থ মহান বা পবিত্র ব্যক্তি। এই উপাধি কেবল একটি নাম ছিল না, এটি ছিল এক সাংস্কৃতিক ও ধর্মীয় শক্তির প্রতীক। অগাস্টাস জানতেন যুদ্ধের মাধ্যমে নয়, বরং ঐতিহ্যের মাধ্যমে রাজত্ব করলে রোম তাকে স্বীকার করবে। তাই তিনি নিজেকে একজন প্রথম নাগরিক বা প্রিন্সেপস হিসেবে উপস্থাপন করলেন, সম্রাট হিসেবে নয়। এই প্রিন্সেপস শব্দটি তার জন্য একটি ঢাল হিসেবে কাজ করল। বাহ্যিকভাবে সেনেট এবং প্রজাতন্ত্রের অস্তিত্ব টিকে থাকলো, কিন্তু বাস্তবে
অগাস্টাস ধীরে ধীরে অঘোষিত সম্রাট হয়ে উঠলেন এবং পুরো শাসন ক্ষমতা তার হাতে নিয়ে নিলেন। তার শাসনামলে শুরু হলো প্যাক্স রোমানা, অর্থাৎ 200 বছরের শান্তির যুগ। কিন্তু প্রতিটি সাম্রাজ্যের উত্থানের মধ্যেই লুকিয়ে থাকে তার পতনের ছায়া। ক্ষমতা বা সিংহাসনের এই রক্তাক্ত লড়াই এখানেই শেষ নয়, বরং যীশুখ্রিস্ট বা জিসাসকে হত্যার মাধ্যমে এক নতুন মোড় লাভ করবে রোমান ক্ষমতা। কিভাবে পতন হয়েছিল এই 1500 বছরের শাসন ব্যবস্থার, সেটা নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ঘুরে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন।